আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা তেলেঙ্গানা প্রদেশের নাগাকুর্নুল নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনাটা ঘটেছিল 2017 সালে। নাগাকুর্নুলে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল 32 বছর বয়সী সুধাকর রেড্ডি নামের একজন বিজনেসম্যানের। তার স্ত্রীর নাম স্বাতী রেড্ডি। সে একজন হসপিটালের নার্স। 8 বছরের বিবাহিত জীবন তার। স্বাতী রেড্ডির বয়স 28 বছর। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে। সুধাকর প্রথম জীবনে গ্রামে থাকতো। গ্রামে তার বাবা মা আর একজন বড় দাদা, তার স্ত্রী, তার ফ্যামিলি রয়েছে। সুধাকর কিন্তু ব্যবসায় উন্নতি করার পর শহরে এসে বাড়ি করেছিল, গাড়ি কিনেছিল, ঠিকঠাক একটা বিলাসবহুল জীবন তার। তবে সে সবসময় কাজে ব্যস্ত থাকত। তার ছেলে মেয়েরাও স্কুলে পড়াশোনা করছিল। 26 নভেম্বর 2017 ব্যবসা থেকে ফিরে আসার সময় গভীর রাত্রে সে যখন নিজের বাড়িতে ঢুকছিল, হঠাৎ করে তার মাথায় একটা জোরে আঘাত করেছিল কেউ। কে সেটা বুঝতে পারা যায়নি, তবে সে চিৎকার করে নিজের বাড়ির সামনে পড়ে গেছিল। তাদের বাড়ি থেকে একটু দূরেই তার খুড়তুতো ভাই অরবিন্দ রেড্ডি থাকত। অরবিন্দ রেড্ডি চিৎকারের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে ব্যাপারটা জানতে পেরে তাড়াতাড়ি নিজের গাড়ি নিয়ে এসে সুধাকরকে নিজের গাড়িতে শুইয়ে নিয়ে চলে গেছিল স্থানীয় একটা হসপিটালে তার 2-3 ঘন্টা ট্রিটমেন্ট করার পর জ্ঞান ফিরে আসে। সে সুস্থ বোধ করছিল। ডাক্তাররা বলেছিল যে আপনারা পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে 24 ঘন্টা অবজারভেশনের মধ্যে রাখতে হবে, কারণ মাথার পেছন দিকে চোট লেগেছে। অরবিন্দ নিজের গাড়ি করে নিজের দাদাকে ফিরিয়ে এনেছিল বাড়িতে, আর দাদা স্ত্রী স্বাতীকে বলেছিল যে আজকে আমি রাত্রেবেলায় এখানেই থাকব। অরবিন্দ কিন্তু সারা রাত দাদার কাছে বসে কাটিয়েছিল। দাদা কিন্তু কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেছিল। দাদা বলেছিল তার মাথায় কিভাবে পেছন থেকে খুব জোরে একটা আঘাত হয়েছিল সে কিন্তু বুঝতে পারেনি, তবে এখন সে একদম সুস্থ। সকাল হয়ে যেতে অরবিন্দকে তার বৌদি স্বাতী বলে, এবার তুমি বাড়ি যাও, তুমি নিজের কাজকর্ম করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা যদি হয় আমি তোমাকে ডাকব। অরবিন্দের কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না। সে 24 ঘন্টা নিজের খুড়তুতো দাদার সাথেই থাকতে চাইছিল, কিন্তু স্বাতী রেড্ডি অরবিন্দকে একরকম জোর করেই তার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। বলেছিল গিয়ে তুমি বাড়িতে রেস্ট করো, সারা রাত জেগে আছো। দিনটা ঠিকঠাক কাটে। সুধাকর কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এবার রাত্রেবেলা আসে, তারপর রাত কাটে। হঠাৎ করেই সুধাকরের স্ত্রী স্বাতী সুধাকরের বাড়িতে, সুধাকরের মা বাবাকে আর অরবিন্দ রেড্ডির বাড়িতে, মানে সুধাকরের কাকার বাড়িতে ফোন কলে জানিয়েছিল যে 4 জন অজ্ঞাত পরিচয় লোকজন বাড়িতে জোর করে ঢুকে এসে মারপিট করেছিল সুধাকরের সাথে। সুধাকরের মুখে তারা অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়ে চলে গেছে, আর সে সুধাকরকে নিয়ে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করেছে। সঙ্গে সঙ্গে অরবিন্দ আর সুধাকরের বাড়ির লোকজন, সুধাকরের বড় দাদা সুরেন্দ্র রেড্ডি সবাই এসে পৌঁছেছিল। তারা যখন এসে পৌঁছেছিল তারা দেখেছিল সুধাকরের পুরো মুখটা ব্যান্ডেজ দিয়ে ঢাকা রয়েছে। সুধাকর বিশেষ একটা কথাবার্তাও বলছে না। তাই তারা ডাক্তারের সাথে দেখা করেছিল। ডাক্তার বলেছিল শরীরে বিশেষ একটা চোট নেই, তবে চেহারাটা নষ্ট হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারাটা আবারও ঠিক আগের মতো করে দেওয়া যাবে, আপনারা একদম চিন্তা করবেন না। বাড়ির লোক খানিকটা হলেও আশ্বস্ত হয়েছিল। ট্রিটমেন্ট চলছিল সুধাকরের প্লাস্টিক সার্জারি হবে। ইতিমধ্যেই কিন্তু হসপিটালের বিল 5 লাখ টাকা হয়েছিল। হায়দ্রাবাদের অ্যাপোলো হসপিটালে সুধাকরের
প্লাস্টিক সার্জারিটা হবে বলে সব ঠিকঠাক করা হচ্ছিল। সুধাকরের বাড়ির লোকজন, মা, বাবা, সুধাকরের দাদা সবাই সুধাকরের সাথে দেখা করতে এসেছিল। তবে তাদের এসে দেখে মনটা খারাপ হয়ে গেছিল। সুধাকরের পুরো মুখটা সাদা ব্যান্ডেজ দিয়ে ঢাকা রয়েছে। সুধাকর কথাও বলতে পারছে না। সুধাকর মাঝে মধ্যে ইশারায় কথা বলছে, কখনো সে কোনো কাগজে কথাগুলো লিখে জানাচ্ছে। তবে ডাক্তার বলে যে সুধাকর এতটাও অসুস্থ নয় যে সে কথা বলতে পারবে না। তবে সুধাকর ভয় পেয়ে গেছিল বলে হয়তো সুধাকর কথা বলছিল না। সুধাকরের বাবা নরসিম্হা রেড্ডি আর মা সুমাত্তমা রেড্ডি আর বড় ছেলে সুরেন্দ্র রেড্ডি নানা রকমভাবে ডাক্তারদের সাথে কথা বলছিলেন। কতদিন সময় লাগবে সারতে সেটাও জানতে চাইছিলেন। এদিকে একজন ডাক্তার সুধাকরের মাকে বলেছিল যে আপনার ছেলেকে ভালো ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে। সুধাকরের মা নিজের বাড়ি থেকে মাটন রান্না করে নিয়ে এসেছিলেন, কারণ তিনি জানতেন যে তার ছেলে মাটন খেতে খুব পছন্দ করে। যেহেতু সুধাকর আইসিইউতে ছিল, সেই জন্য মাটন রান্নাটা তার কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সুধাকরের মা একজন নার্সকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে আমি নিজের হাতে নিজের ছেলের প্রিয় খাবার রান্না করে নিয়ে এসেছি, প্লিজ তুমি যদি তাকে খাইয়ে দাও। সে যদি 1 চামচও খায় তাহলে কিন্তু আমি খুব খুশি হব আর তোমাকে অনেক আশীর্বাদ করব। তো সেই নার্স খাবারের টিফিনটা নিজের কাছে রেখেছিল। সুযোগ বুঝে সে নিয়ে চলে গেছিল সুধাকরের কাছে। সুধাকরের কাছে টিফিন খুলে বলেছিল যে মাটন স্যুপ তোমার মা পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে সুধাকর বিরক্ত হয়ে যায়। সে বলে সে মাটন স্যুপ খাবে না, সে একজন ভেজিটেরিয়ান। নার্স এই কথাটা শুনে অবাক হয়েছিল, কারণ যখন কোনো বাড়ির ছেলে ভেজিটেরিয়ান তো অবশ্যই তার বাড়ির লোকজন, মা, বাবা সবাই এটা জানবে। সুধাকরের মা তাহলে কেন মাটন স্যুপ পাঠিয়েছে, এই কথা ভেবে সে টিফিনটা নিয়ে আসে। সুধাকরের মা যখন এসেছিল তাকে টিফিনটা ফিরিয়ে দিয়ে সে সমস্ত ঘটনাটা বলে। সুধাকরের মা কথাটা শুনে অবাক হয়, বাবাও অবাক হয়। ছোট থেকে যে সুধাকর মাটনের প্রতি ভীষণভাবে আসক্ত, সে হঠাৎ করে বলছে সে নাকি ভেজিটেরিয়ান। কয়েকদিন আগে তো সে বাড়ি গেছিল, তখনও সে মাটন খেয়েছিল, ব্যাপারটা কি? এবার সুধাকরের যে বড় দাদা সুরেন্দ্র রেড্ডি, সে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল আর বলেছিল যে আমার ভাই এতটাও অসুস্থ না যে মুখে কথা বলতে পারবে না, আমাদের সাথে সে একদম কথা বলে না, আমাদেরকে দেখতে পেলে সে ঘুমিয়ে পড়ে। আমাদের সন্দেহ যে ওই যে ছেলেটা বেডে সুধাকর হিসাবে শুয়ে রয়েছে সে হয়তো আসলে সুধাকর নয়। এই কথাটা শুনে পুলিশ একটু অবাক হয়েছিল, তবে খুব সহজেই পুলিশ প্রমাণ করতে পারবে যে ওটা সুধাকর নাকি সুধাকর নয়। সুধাকরকে পুলিশ যখন প্রশ্ন করেছিল সুধাকর কোনো উত্তর দিতে চাইছিল না। এবার পুলিশ ঠিক করে যে তার ফিঙ্গারপ্রিন্টগুলো চেক করা হবে। যে ফিঙ্গারপ্রিন্টটা আধার কার্ড তৈরি হওয়ার সময় সরকারি দপ্তরে জমা করা ছিল। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসে যখন ম্যাচিং করার চেষ্টা করে তখন বোঝা যায় বেডে শুয়ে থাকা মানুষ যাকে স্বাতী রেড্ডি এসে ভর্তি করেছিল প্লাস্টিক সার্জারি করার জন্য, সে আসলে সুধাকর নয়। পুলিশ সুধাকরের স্ত্রী স্বাতীকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর অ্যারেস্ট করা হয়েছিল সুধাকরকে। অসুস্থ সুধাকর যে ছিল হসপিটাল বেডে শুয়ে। স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে যে হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষটা আসলে সুধাকর নয়, সে হচ্ছে স্বাতীর একজন প্রেমিক যার বয়স 25 বছর। সে স্বাতীর থেকে বছর 3 ছোট। সে যে হসপিটালে স্বাতী কাজ করে সেই হসপিটালেরই একজন ফিজিওথেরাপিস্ট। সুধাকর নিজের ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকে। এমন অবস্থায় সুধাকরের স্ত্রী স্বাতীর সাথে তার কলিগ
রাজেশ আজ্জা কনুর বন্ধুত্ব হয়েছিল, বন্ধুত্ব থেকে হয়েছিল প্রেম। ফিজিওথেরাপি করানোর জন্য স্বাতী রাজেশের কাছে গেছিল। তারপর প্রেমটা এতটাই গভীর হয়েছিল, তারা দুজনে মিলে ঠিক করেছিল যে তারা মেরে ফেলবে সুধাকরকে। মেরে ফেলার জন্য তারা প্ল্যানিং করছিল। এমন সময় তারা একটা ইয়াভাদু নামের সিনেমা দেখেছিল। সেই সিনেমাতে আল্লু অর্জুন নামের একজন হিরো ছিল। সে পুড়ে গেছিল, তার ফেস নষ্ট হয়ে গেছিল, সে হসপিটালে ছিল। হসপিটালের একজন প্লাস্টিক সার্জন নিজের মৃত ছেলের চেহারা আল্লু অর্জুনকে দিয়েছিলেন। আল্লু অর্জুনের ফেস চেঞ্জ হয়ে গেছিল। তারপরে আল্লু অর্জুনের মুখ পুড়ে যাওয়ার এই যে ক্ষতি, সেটা যারা করেছিল সেই ভিলেনদেরকে তার মুখ পাল্টে যাওয়ার পর সে কিন্তু বদলা নিয়েছিল। এই সিনেমাটা দেখার পর আইডিয়া এসেছিল স্বাতী আর রাজেশের মনের মধ্যে। তারা ঠিক করেছিল যে সুধাকরকে মেরে ফেলবে। সত্যি সত্যিই কিন্তু তারা সুধাকরকে মেরেও ফেলেছিল। যেদিন রাজেশকে সুধাকর বলে হসপিটালে এনে ভর্তি করা হয়েছিল, তার আগের রাত্রেবেলায় সুধাকরকে মেরে ফেলা হয়েছিল। সুধাকরকে মারার জন্য স্বাতী যেহেতু একজন নার্স, তার কাছে বিভিন্ন রকম অজ্ঞান করার ইঞ্জেকশন থাক। সুধাকরকে মেরে ফেলার জন্য স্বাতী একটা অ্যানেস্থেসিয়া, অজ্ঞান হওয়ার একটা ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার পর তার গলা চেপে তাকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পর বাড়ির একটা মাদুরে তাকে জড়িয়ে মেহবুবনগরের নবাবপেট নামের একটা জায়গাতে নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়। অবশিষ্টাংশটাকে জলে প্রবাহিত করে দেওয়া হয়। সেই বডির অংশ কিন্তু আজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনা ঘটাবার পর রাজেশ আর তার প্রেমিকা সুধাকরের স্ত্রী স্বাতীর বাড়িতে ফিরে আসে। স্বাতী নিজে হাতে পেট্রোল দিয়ে মুখটা পুড়িয়ে দিয়েছিল রাজেশের। রাজেশকে নিয়ে গিয়ে ভর্তি করেছিল হসপিটালে। সুধাকর নাম লিখে ভর্তি করা হয়েছিল। আর আত্মীয় স্বজনদেরকে গল্প বলা হয়েছিল যে 4 জন অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী মানুষ এসে মারধর করেছিল সুধাকরকে, মুখটাতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে চলে গেছে। কারণ হয়তো কোনো না কোনো শত্রুতা ছিল ওই 4 জনের সুধাকরের সাথে। ডাক্তারের সাথে দেখা করা হয়। সুধাকরের ফটো দিয়ে বলা হয়েছিল যে এই ফেসটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে, এই ফেসটা তৈরি করে দিতে হবে। অন্যদিকে এই ঘটনা ঘটাবার আগে ওই যে সিনেমাটার কথা বললাম, সেই সিনেমাটা দেখার পরে অ্যাপোলো হসপিটালের প্লাস্টিক সার্জনের কাছে গিয়ে দেখা করেছিল সুধা আর তার বয়ফ্রেন্ড। বলেছিল যে তাদের একজন পেশেন্ট রয়েছে, তার মুখ পুড়ে গেছে, তার মুখটা কি আবার আগের মতো তৈরি করে ফেলা সম্ভব? ডাক্তার বলেছিল যদি 30% মতো ফেস পুড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ফেসটাকে আবারও যে কোনো আকারে তৈরি করে দেওয়া সম্ভব ফটো দেখে। কিন্তু যদি 30%-এর থেকে বেশি পুড়ে যায় তাহলে কিন্তু সেটা সম্ভব না। পরবর্তীকালে যখন ডাক্তারেরও জিজ্ঞাসাবাদ হয়েছিল তখন তারও একটু অদ্ভুত লেগেছিল। সে বলেছিল যে ফেসটা ঠিক এমনভাবে পোড়ানো হয়েছিল, দেখে মনে হচ্ছিল যে কেউ ইচ্ছা করে চেষ্টা করে যেন পুড়িয়ে দিয়েছে। এমনভাবে গুছিয়ে সুন্দরভাবে মুখ পোড়ানো যায় না অ্যাসিড ঢেলে দিলে। যাই হোক, যে প্ল্যানিংটা তারা করেছিল, এই ধরনের প্ল্যানিং আগে কখনো শুনেছি বা শুনিয়েছি বলে আমার মনে পড়ে না। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও সুধাকরের বাবা মা প্রথম দিকে বিশ্বাস করেছিল সুধাকর অসুস্থ এই কথাতে, কিন্তু সুধাকরের যে বড় দাদা প্রথম থেকেই বেডে শুয়ে থাকা রাজেশকে সুধাকর ভাবতে তার অসুবিধা হচ্ছিল। কারণ
সে একদমই কথা বলছিল না, ইশারা করে কথা বলছিল, আর নিজের বাড়ির লোকজন দেখেই সে ঘুমিয়ে পড়ছিল। এই ব্যাপারগুলোতে তাদের সন্দেহ ছিল। এইভাবেই কিন্তু মায়ের রান্না করা মাটন ছেলের অপরাধীদেরকে ধরিয়ে দিয়েছিল।